প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংবিধানের সংজ্ঞা এবং সংবিধানের শ্রেণীবিভাজন। প্রথমেই হচ্ছে সংবিধানের সংজ্ঞা। সংবিধান হচ্ছে আসলে কিছু নিয়মকানুন, প্রথা বা রীতিনীতি, যেগুলোর উপর ভিত্তি করে একটা রাষ্ট্র পরিচালিত হয়। যে কোনো সংগঠন পরিচালনা করতে গেলে অবশ্যই সেই সংগঠনের কিছু নিয়মকানুন থাকা দরকার। এই নিয়মকানুনগুলো না থাকলে পরে কখনোই কোনো একটা সংগঠন পরিচালনা করা সম্ভব নয় এবং সেই সংগঠনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যসমূহকে বাস্তবায়িত করা সম্ভব নয়। তা রাষ্ট্র হচ্ছে একটা সংগঠন। রাষ্ট্র হচ্ছে মানুষের একটা রাজনৈতিক সংগঠন। এই রাজনৈতিক সংগঠন হিসাবে রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষের জীবনকে পরিপূর্ণ বিকাশের পথে এগিয়ে নিয়ে যাওয়া। এই মানুষের জীবনকে পরিপূর্ণ বিকাশ সাধন করতে গেলে পরে রাষ্ট্রের পরিচালন ব্যবস্থাকে সুপরিচালিত করতে গেলে পরে অবশ্যই তার কিছু নিয়মকানুন বা রীতিনীতি থাকা প্রয়োজন। এই নিয়মকানুন বা রীতিনীতি না থাকলে মানুষের যে রাষ্ট্রীয় জীবন, সেই রাষ্ট্রীয় জীবনে বিশৃঙ্খলা দেখা দেবে, দেশের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ইত্যাদি বিনষ্ট হবে। এই রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় যে মৌলিক নিয়মকানুনগুলো আছে, সেই মৌলিক নিয়মকানুনের সমষ্টিগুলোকে বলা হয় হচ্ছে সংবিধান বা শাসনতন্ত্র। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সংবিধানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ। অর্থাৎ সংবিধান হচ্ছে এমন কিছু নিয়মকানুন, যে নিয়মকানুনগুলো দ্বারা রাষ্ট্র তার যে চরম ক্ষমতা, এই রাষ্ট্রের চরম ক্ষমতার মাধ্যমে এই নিয়মকানুনগুলোকে ব্যবহার করে সমাজের মধ্যে বা রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা নিয়ে আসে। রাষ্ট্রবিজ্ঞানী লর্ড রাইস বলেছেন, সংবিধান হলো সেই সব নিয়মকানুন ও রীতিনীতির সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে। ওই একই অর্থ, একই কথা। বেঞ্জামিন অ্যাগচিন সংবিধানকে দলিল বলে বর্ণনা করেছেন, একটা দলিল, নিয়মকানুনের দলিল। পাশাপাশি তিনি আবার একথাও বলেছেন যে সংবিধান যে সবসময়ই দলিল হবে এমন কোনো কথা নেই। প্রথাগত যে সমস্ত নিয়মকানুন আছে, সুনির্দিষ্টভাবে সেই সমস্ত নিয়মকানুন গৃহীত হলে তা অনেক সময় সংবিধান হিসাবেও স্বীকৃতি লাভ করে। অর্থাৎ প্রথা, রীতিনীতি, আচার আচরণ এগুলোও হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা যেহেতু পরিচালনার করবার ক্ষেত্রে সাহায্য করে, সুতরাং এই প্রথা, রীতিনীতি, আচার আচরণ এগুলোকেও সংবিধান হিসেবে স্বীকার করা হয়। মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন দৃষ্টিকোণ থেকে সংবিধানের ব্যাখ্যা দিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে যে ধনবৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে সৃষ্ট কতকগুলি নিয়মকানুনই হলো রাষ্ট্রের সংবিধান। অর্থাৎ মার্ক্সবাদীদের বক্তব্য হচ্ছে এই সমাজ ব্যবস্থা হচ্ছে ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য পরিচালিত হয়। এই ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে যে নিয়মকানুনগুলো তৈরি হয়, সেই নিয়মকানুনের সমষ্টিকেই রাষ্ট্রের সংবিধান বলে আখ্যায়িত করা হয়। ব্যাপক অর্থে সংবিধান বলতে কোনো দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী লিখিত ও অলিখিত সর্বপ্রকার নিয়মকানুনকেই বোঝায়। অর্থাৎ সংবিধান শুধু লিখিতই হবে এমন কথা নেই। অলিখিত যে বিষয়গুলো আছে, রীতিনীতি,
প্রথা ইত্যাদিও হচ্ছে সংবিধান। আবার সংকীর্ণ অর্থেও সংবিধানের ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে যে সংবিধান হলো সেই সব লিখিত মৌলিক আইন কানুন যেগুলির দ্বারা সরকারের গঠন, সরকারের বিভিন্ন বিভাগের সংগঠন, ক্ষমতা ও সম্পর্ক নির্ণয়, রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। এরপর হচ্ছে সংবিধানের শ্রেণী বিভাজন। সংবিধানের শ্রেণী বিভাজন নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য আছে। তবে বেশিরভাগ রাষ্ট্রবিজ্ঞানী সংবিধানের যে এই শ্রেণী বিভাজন সেটাকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে লিখিত ও অলিখিত সংবিধান, আরেকটা হচ্ছে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। এছাড়াও অন্যান্য শ্রেণী বিভাজন আছে, যেমন মৌলিক ও মৌলিকত্বহীন সংবিধান, নীতি সংবদ্ধ ও আদর্শ নিরপেক্ষ সংবিধান, তারপর হচ্ছে আদর্শনিষ্ঠ নামীয় ও শব্দগত বিচারে উত্তীর্ণ সংবিধান ইত্যাদি অনেক শ্রেণী বিভাজন আছে। তবে সর্বজন স্বীকৃত যে শ্রেণী বিভাজন, যা কিনা বেশিরভাগ রাষ্ট্রবিজ্ঞানী মেনে নিয়েছেন, সেটা হচ্ছে দুই ধরনের শ্রেণী বিভাজন। একটা হচ্ছে লিখিত ও অলিখিত সংবিধান, আর একটা হচ্ছে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। প্রথম যে শ্রেণীবিভাগ সেটা কি বললাম, সেটা হচ্ছে লিখিত ও অলিখিত সংবিধান। লিখিত সংবিধান কোনটা? যে সংবিধানের বেশিরভাগ অংশই লিখিত আকারে থাকে, খুব সামান্য অংশই অলিখিত আকারে পাওয়া যায়, সেই সংবিধানটাকে বলা হয় হচ্ছে লিখিত সংবিধান। আর অলিখিত সংবিধান কোনটা? যে সংবিধানের বেশিরভাগ অংশটাই অলিখিত আকারে থাকে, অর্থাৎ প্রথা, রীতিনীতি ইত্যাদির উপর ভিত্তি করে সংবিধানটা গড়ে ওঠে, আর খুব সামান্য অংশই মৌলিক যে কাঠামোটা সংবিধানের, শুধুমাত্র সেই অংশটাই লিখিত আকারে থাকে, বেশিরভাগ অংশই অলিখিত আকারে থাকে, সেই সংবিধানকে বলা হয় হচ্ছে অলিখিত সংবিধান। রাষ্ট্রবিজ্ঞান সম্মতভাবে যদি বলা হয়, তাহলে বলা যেতে পারে যে কোনো দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির অধিকাংশ বা সবগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে, তাকে লিখিত সংবিধান বলা হয়। আবার অলিখিত সংবিধানের ক্ষেত্রে কি বলা আছে? শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা, আচার ব্যবহার, রীতিনীতি, বিচারালয়ের সিদ্ধান্ত প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে, তখন তাকে অলিখিত সংবিধান বলে। উদাহরণ হিসেবে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ভারত প্রভৃতি দেশের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। আবার গ্রেট ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। আর একটা যেটা শ্রেণী বিভাজন, সেক্ষেত্রে কি বলেছিলাম, সুপরিবর্তনীয় সংবিধান এবং হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান কোনটা? যে সংবিধান পরিবর্তন বা পরিমার্জন করার জন্য অতি সহজ পদ্ধতি অবলম্বন করলেই চলে, কোনো জটিল পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন থাকে না, তাকে বলা হয় হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। অর্থাৎ সংবিধান পরিবর্তন করতে হলে বা সংশোধন করতে হলে তার পরিবর্তন বা সংশোধন পদ্ধতিটা যদি সহজ সরল হয়, অতি সহজেই পরিবর্তন করা যায়, তবেই তাকে বলা হয় হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে আইনসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানটাকে অতি সহজেই পরিবর্তন করা যায়, কোনো জটিল পদ্ধতি অবলম্বন করতে হয় না। যেমন হচ্ছে ব্রিটেন, নিউজিল্যান্ড প্রভৃতি দেশের সংবিধান হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। আর একটা কি? দুষ্পরিবর্তনীয় সংবিধান।
যে সংবিধান পরিবর্তন বা পরিমার্জন করতে হলে পরে সহজে পরিবর্তন করা যায় না, পরিবর্তন করতে হলে পরে বিশেষ জটিল পদ্ধতি অবলম্বন করতে হয়, তাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে এই সংবিধানকে কখনো সংশোধন বা পরিমার্জন বা সংশোধন করা যায় না। এর জন্য বিশেষ বা জটিল পদ্ধতি অবলম্বন করতে হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধানের শ্রেষ্ঠ উদাহরণ। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারতবর্ষের সংবিধান সাধারণভাবে সুপরিবর্তনীয় সংবিধান হলেও বাস্তব ক্ষেত্রে ভারতবর্ষের সংবিধানকে শুধুমাত্র সুপরিবর্তনীয় বা শুধুমাত্র দুষ্পরিবর্তনীয় বলা যায় না। ভারতবর্ষের সংবিধানকে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ বলা যেতে পারে। অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের কিছু কিছু অংশ আছে সুপরিবর্তনীয় এবং কিছু কিছু অংশ আছে দুষ্পরিবর্তনীয়। অর্থাৎ ভারতবর্ষের সংবিধান সুপরিবর্তনীয়তা এবং দুষ্পরিবর্তনীয়তার সংমিশ্রণ। ধন্যবাদ।